জানুয়ারি 2025 বেরিয়ে পড়লাম শ্রী চৈতন্য দেবের জন্মস্থান ভ্রমণ করতে। ইতিমধ্যেই তোমরা সেটা জেনে গেছো, মায়াপুর ইসকনের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ একদম করো না। পুরো ভিডিওটার মধ্যে সমস্ত রকম এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে কিভাবে যেতে হয়, কিভাবে হোটেল বুকিং করতে হয়, সমস্তটা ডিটেলসে বলবো। আমি জানি আমার ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে, আর সত্যি বলতে শুধু এই ভিডিওটা না, যে কোনো লং ভিডিও পোস্ট করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। আর তার মধ্যে আমরা ওখানে ছিলাম টোটাল 3 দিন, তাই সবটা করে উঠতে একটু সময় লেগে গেল। তো যাই হোক, চলো আজকের ভ্রমণের গল্পটা এবার শুরু করা যাক। মায়াপুর ইসকন মন্দিরের ভ্রমণটা আমার কাছে একটা স্মরণীয় দিন। কোনো কিছু এক্সপ্লোর করার মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে, আর সেই জায়গায় ভগবানের মন্দির দর্শন তো আলাদাই। এটা এক প্রকার স্বপ্ন পূরণও বলতে পারো। সকাল 8টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশন পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছিল। শিয়ালদা থেকে 10:28 কৃষ্ণনগর লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। স্টেশন থেকে বেরানো মাত্রই প্রচুর অটো, টোটো সবই পেয়ে যাবে। ভীষণ সহজ একটা রাস্তা, তোমরা যারা নতুন যাচ্ছ বা যাবে তারাও কিন্তু খুব ইজিলি যেতে পারো। তো অটো বা টোটো ধরে তোমরা চলে যাবে হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে অটো বা টোটো দাঁড়িয়ে থাকবে, সেখান থেকে ডিরেক্ট নিয়ে যাবে মায়াপুর ধামে। কিন্তু এখানে আমার একটা সমস্যা হয়ে গেছিল। আমি বলেছিলাম হুলোর ঘাটে নামাতে, কিন্তু আমি ঠিকভাবে ঘাটটা চিনতাম না, যেহেতু আমাদেরকে নামিয়ে দিয়েছিল আগের একটা ঘাটে, যেই ঘাটটা হুলোর ঘাট নয়। এবার যেহেতু আমি জানি না, সেই জন্য আমি সেখানেই নেমে পড়ি, আর পরবর্তীকালে জানতে পারি এটা হুলোর ঘাট নয়, হুলোর ঘাট যাওয়ার জন্য আরও সামনে এগোতে হতো। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না। এরপর ওই ঘাট থেকে নামার পর কি করব সেটা বুঝতে না পারায় তো সামনে দেখলাম যে ওখানে অনেক টোটো দাঁড়িয়েছিল। তো ওনারাই বলল যে ডাইরেক্ট নিয়ে চলে যাবে মায়াপুরে, কিন্তু তার জন্য চার্জেস একটু বেশি লাগবে। তো যথারীতি যেহেতু ভুলটা আমাদেরই হয়েছিল, আমরা জানতাম না, আর যে আমাদের সাথে এই চিটটা করেছে তারও অনেকটাই দোষ আছে, কিন্তু যেহেতু আমরা জানি না সেই জন্য কিছু করার ছিল না। তো ওখান থেকে আমরা ধরে নিলাম টোটো, আর টোটো আমাদেরকে ডাইরেক্ট পৌঁছে দিয়েছিল একদম মায়াপুর ধামে, যেটা তোমরা যাওয়ার পথেই দেখতে পাবে। হুলোর ঘাট থেকে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো, টোটোও ধরে নিতে পারো। ওখানে অনেক টোটো থাকে যেগুলো একদম মায়াপুর ধামে পৌঁছে দেয়। এবার আসি মেন জায়গায়। এইভাবে তো পৌঁছে যাবে, তো পৌঁছানোর পর এখানে প্রচুর মানুষ আছে যারা বাইরে থেকে, তোমরা যদি নতুন যেয়ে থাকো তাহলে তোমাদেরকে অনেক ভুল জিনিস বোঝানো হবে। আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করি। যেই মুহূর্তে আমি টোটোয় উঠেছিলাম সেই মুহূর্ত থেকেই আমি জানতে চেয়েছিলাম যে মায়াপুর ধামটা ঠিক কতটা। স্টেশন যা ট্র্যাক করেছিলাম সেই অনুযায়ী আমাদের থেকে ভাড়া কিন্তু অনেক বেশি নিয়েছিল, কিন্তু যেহেতু আমরা নতুন ছিলাম তারপরেও ওনারা কিন্তু কোনো কথা শোনেনি। সেকেন্ড ব্যাপার আরও একটা ছিল, যখন আমরা টোটো থেকে নামি দেন আমরা ভাবছিলাম যে কোথায় আমরা থাকবো। তো যেহেতু আমরা কোনো রুম বুকিং করে আসিনি, সেহেতু আমাদেরকে ভাবতেই হতো যে আগে কোথায় থাকবো। তো যথারীতি আমি কয়েকটা ভিডিওতে দেখিয়ে গেছিলাম যে কোথায় কোথায় থাকা যায়। আমি কোনোভাবে কারোর থেকে হেল্প নিতে চাইনি, কিন্তু যে টোটো কাকু আমাদেরকে নিয়ে এসেছিলেন উনি আমাদেরকে একটা হোটেল রেফার করেন, আর যথারীতি আমরা সেই হোটেলেই যাই। সেখানে গিয়ে সেই হোটেলের বাজেট বলে 1500 টাকা, আর উনি এমনভাবে আমাদের সাথে কথা বলেছেন যার দরুন এটাই মনে হয়েছে যে এখানে পুরোটাই ব্যবসা চলছে, মানে কমিশন যেটা থাকে সেটার অনুযায়ী চলছে। তো তোমরা যদি এরকম কখনো দেখো সেই ফাঁদে কিন্তু পা দিও না। আমি আমার ফ্যামিলি কেউই এই ফাঁদে পা দিইনি, কারণ আমরা পুরোটাই ধরে ফেলেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম গদা ভবনের দিকে যাব, গদা ভবনে যথেষ্ট রুম ভর্তি থাকার জন্য আমরা চলে আসি কুটিরের দিকে, তাই প্রথমেই চলে গেছিলাম নিত্যানন্দ কুটিরের দিকে। নিত্যানন্দ কুটিরের কিন্তু ব্যবস্থা খুবই ভালো, তার সাথে মায়াপুরের ভেতরটার পরিবেশ কিন্তু খুবই সুন্দর। যদি তোমরা এখানে কোনো রুম নিতে চাও তাহলে কিন্তু ইজিলি নিতে পারো। যদি কোনো অকেশনের সময় তোমরা যাও তাহলে কিন্তু আগে থেকে বুকিং করতে হবে। প্রি বুকিং না থাকলে তাহলে এসে রুম পাওয়াটা কিন্তু খুবই চাপের ব্যাপার। যেহেতু এখন কোনো অকেশন ছিল না, আমরা অনেকটাই লেটে গেছি, তো সেই জন্য আমাদের রুম পেতে তেমন খুব একটা অসুবিধা হয়নি। আর সত্যি বলতে তেমন হাইফাই রুম নিয়েও কোনো আলটিমেটলি লাভ হয় না, কারণ শুধুমাত্র রাত্রগুনি কাটার জন্য। বাকি সময়টা কিন্তু মন্দির দর্শন করতে আর আশেপাশে ঘুরতে ঘুরতেই কেটে যাবে। তো আসার পথে আমার কিন্তু এই একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল, বাকি আর কোনো খারাপ এক্সপিরিয়েন্স কিন্তু এখানে আমার হয়নি। যতগুলো এক্সপিরিয়েন্স ছিল তার মধ্যে সব
সবটাই ভালো ছিল, শুধু এইটুকুনি বাদ দিয়ে। তো চলো এবার আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মন্দির নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল 1970 সালে। শিল প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত এই বৈষ্ণব প্রতিষ্ঠান, যেটাকে ইস্কনের সদর দপ্তর হিসাবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল। এটাই বিশ্বাস করা হয় যে 15 শতকের বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত আর তার সাথে প্রচারক চৈতন্য মহাপ্রভুর মায়াপুরেই জন্মগ্রহণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যেহেতু এটা জন্মস্থান বলে বিবেচনা করা হয়, তিনি 15 দশকের বৈষ্ণব পণ্ডিত এবং প্রচারক, যিনি কৃষ্ণের অবতার বলে প্রচারিত হয়েছিলেন। তো আমরা যেহেতু জানি শ্রী চৈতন্যদেব কৃষ্ণের অবতার, তাই এখানে শ্রীকৃষ্ণের সাথে শ্রী চৈতন্যদেবেরও মূর্তি প্রতিষ্ঠা করা আছে। মন্দিরের ভেতরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা মতো বেজে গেছিল, মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল। সেই জন্য তেমন কোথাও ঘুরতে না পারলেও মন্দিরের বাইরেটাই কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। নতুন জায়গায় নতুন জিনিসপত্র সেরকমভাবে কিছুই জানতাম না, তাই রাত্রিরের মধ্যে যেটুকুনি জানা সম্ভব সেইটুকুনি করেছি। সেকেন্ড ডেতে আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। তো প্রথমেই চলে গেছিলাম এই মন্দিরের ভেতরে যে মেলাগুলো বসে সেখানে। তো মেলার মধ্যে অনেক জিনিস ছিল, যেখানে শুধুই মাত্র কৃষ্ণের জিনিস। তো তারপরে বাইরে বেরালাম, আর আমার খুব ইচ্ছা ছিল যে এখান থেকে একটা রাধারানীর মতো গোপী ড্রেস যেরকম পরে সেগুলো পরার। তো আমি যথারীতি সেটা একটা কিনেও নিলাম। এখানে কিন্তু প্রচুর দোকান আছে, তোমরা কেউ ঘাবড়াবে না। যদি কখনো তোমরাও পড়তে চাও তাহলেও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এক এক জায়গায় এক এক রকম প্রাইস, যেহেতু চারিদিকে ব্যবসায়ী, তো বিভিন্ন রকম জিনিসপত্র থাকবেই। সেগুলোকে ইগনোর করে নিজের যেটা পছন্দ হয় সেটা যদি মনে হয় নিতে পারো তাহলে অবশ্যই নিও। কিন্তু দিন সকালবেলা একদম রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বাইরের জাস্ট দৃশ্যটা একবার দেখো, এত সুন্দর। আর আমাদের ঠিক হোটেলের সামনাসামনি মন্দিরটাকে দেখা যাচ্ছে, আর যদি হোটেলের পাশে বলো সেখানেও কিন্তু এই রকম একটা বাগান রয়েছে। যদি তোমরা নিত্যানন্দ কুটিরে কোনোদিনও থাকো তাহলে তোমরা এই ভিউগুলো কিন্তু পাবে। এতটাই সুন্দর সকালগুলো এখানের, যেটা দেখলে তোমার কিন্তু দিন এমনিই ভালো যাবে। মানে আমার সকালটা এত সুন্দরভাবে শুরু হয়েছে, সেখানে আমি জানতাম যে সারা দিনটা কতটা ভালো যাবে। তো প্রথমেই চলে গেলাম মন্দির চত্বরে। আর দেখো মন্দির চত্বরে তখন অবধি খুব একটা ভিড় হয়নি, কারণ একদম সকালবেলাই আমরা গেছিলাম, সেই জন্য ভিড়টা তেমন ছিল না। তো হঠাৎ করে একজন ফরেনার কৃষ্ণ ভক্তের সাথে দেখা হয়, উনি আমাদের সাথে কথা বলতে চাইছিলেন। তো ওনার সাথে বেশ কিছু কথাবার্তা বললাম, আর তার সাথে শ্রীকৃষ্ণের একটা বইও আমাদেরকে উপহার দিল। সেটা নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে পুজো দেব বলে। দেখো মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ করে না, তো তোমরা যদি যাও তাহলে কিন্তু ফোন এখানে সাবমিট করেই যেতে হবে। আমি ফোন সাবমিট করিনি, আমার মামার হাতে আমি ফোন দিয়ে গেছিলাম। তারপর আমরা চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়ার জন্য ওখানে অনেক কিছু দেওয়ার আছে, তোমরা অনেক রকমের প্রাইজের পুজো দিতে পারো। তো যেরকম চাইবে সেরকম অনুযায়ী দিতে পারবে। পুজো দেওয়ার পর ওনারা বলে দেবে যে একটা প্রদীপ দেখিয়ে আসতে, তো একটা প্রদীপ দিয়ে দেবে, সেই প্রদীপটাকে জ্বালিয়ে মন্দিরে দেখিয়ে নেবে। আর তার সাথে দক্ষিণা যা দেওয়ার সেগুলো তোমরা দিয়ে দেবে। আর ওনারা একটা টাইমিং বলে দেবে, সেই টাইমিং অনুযায়ী তোমরা কিন্তু প্রসাদটা গিয়ে কালেক্ট করতে পারো। পুজো দেওয়ার জন্য এমন কোনো নিয়ম নেই, এইটুকুনি নিয়ম রয়েছে। বাকি নিয়ম যেগুলো পালন করার সেগুলো তোমরা নিজেরাই করতে পারো। এরপরে চলে গেলাম পুজো কমপ্লিট করে অন্নদানে ভোগ গ্রহণ করতে। আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল অন্নদান থেকে ভোগ গ্রহণ করবে। এই ভিডিওগুলো অনেক দেখেছি, যতবারই আমার মা এই ভিডিওগুলো দেখে ততবারই উনি বলেছেন যে খেতে যেতে চায়। তো সেই জন্য আমরা প্রথমেই চলে গেছিলাম অন্নদানে। তো যেহেতু আমাদের ওটা সেকেন্ড ডে ছিল, তাই জন্য আমরা ভেবেছিলাম যে সেকেন্ড ডেতে অন্নদানে গিয়ে থার্ড ডেতে ঠিক আমরা গদা ভবনে একবার হলেও খাবার ট্রাই করব। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, সেই ব্যাপারে তোমাদেরকে সব শেষে বলবো। গ্রহণ সকাল সকাল শেষ করে চলে এলাম মন্দিরের আবারও সামনে। মন্দিরটাকে পুরোটা এবারে চলো নতুন করে ঘুরে দেখা যাক। আমি জানতাম না মন্দিরের কোথায় কি আছে, তো যথারীতি আমি হাঁটতে শুরু করে দিয়েছি। আর তোমরা যখন নতুন যাবে, যদি কোনো কিছু নাও চেনো আমারই মতো, তাহলে সোজাসুজি হাঁটতে থাকবে, একটার পর একটা জিনিস কিন্তু দেখতে পেয়ে যাবে, তাই বুঝতে কোনো কিছুই অসুবিধা হবে না।
তো এখানে প্রথমেই ছিল মিউজিয়াম, ছিল মিউজিয়ামের সামনে এখানে মেলা মতো বসেছিল। তো সেখান থেকে বেরিয়ে দেখলাম এখানে কীর্তন হচ্ছে, তো ওখানেও আমরা একটুখানি সময় কাটালাম। কীর্তন থেকে বেরিয়ে এই পার্ক মতো একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর মানুষ বসে সময় কাটাচ্ছে, তো আমরা সেখানে গেলাম। পার্কের জায়গাটা সাইড দিয়েই কিন্তু মিউজিয়ামটা দেখা যাচ্ছে, আর অপোজিটে দেখো আরও নতুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আর সব থেকে বড় যেই মন্দিরটা রয়েছে, যেই মন্দিরটা বহু দিন ধরে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আজ অবধি তৈরি হয়ে উঠতে পারেনি, মানে তৈরি হয়েছে কিন্তু কমপ্লিট হয়ে উঠতে পারেনি। এখান থেকে যেইটুকুনি জানতে পারলাম এটা কমপ্লিট হতে আরও 3-4 বছর সময় লেগে যাবে। তো যাই হোক, তোমরা চাইলে কিন্তু ভেতরে যেতেই পারো, কিন্তু আমি যাইনি, যেহেতু মন্দিরটা প্রতিষ্ঠা হয়নি সেইভাবে, তো সেই জন্য আমি যাইনি। তো আমি চলে গেছিলাম গোশালায় গোমাতাদের দর্শন করতে। দেখো তোমরা যদি চাও এখানে গোমাতাদের কিন্তু নিজের হাতে খাওয়াতে পারো, কিন্তু প্রথমে যখন আমি গেছিলাম আমি বলেছিলাম আমি খাওয়াতে চাই, কিন্তু আমাকে এই যে এখানে অনুদান কেন্দ্র লেখা আছে এখান থেকে আমাকে বলেছিল এইভাবে আমাদের খাওয়ানো যায় না। তো সেই জন্য ওনাদেরকে কিছু ডোনেট করতে হয়, আর সেই ডোনেশন দিয়ে ওনারাই খাইয়ে দেয়। তো সেটা শোনার পর যথারীতি আমার মনটা খুবই খারাপ লাগছিল, যে আমি চেয়েছিলাম গোমাতাকে নিজের হাতে কিছু খাওয়ানোর জন্য। তো বেশ কিছুটা আসার পর আরও সেকেন্ড এরকম একটা বক্স রয়েছে যেখানে আমি জিজ্ঞেস করি, আর উনি আমাদের বলে যে 100 টাকা পে করলে 5টা এরকম লাড্ডু দেওয়া হবে, যেটা কিনা গোমাতাদের খাওয়াতে পারবো, আর বাকি যেই টাকাটা থাকবে সেটা দিয়ে ওনারাই গোমাতাকে খাওয়াবে। তো সেটা শুনে যথারীতি আমার ভীষণ আনন্দ লেগেছে। যখন বলেছিল যে খাওয়ানো যাবে না তখন শুনে মনটা খারাপ লেগেছিল, কিন্তু তারপরে যেন এখান থেকে একটা গোমাতা আছে যিনি আমাকে রীতিমতো জামা টেনে বলছে যে আমাকে খাওয়ানোর জন্য। তো উনি আমার কাছে আবদার করেছেন, কিন্তু আমি ওনাকে খাওয়াতে পারছি না। এটা ভাবার পর আমার কতটা খারাপ লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাট যেহেতু ভগবান চেয়েছে আর সেটা হবে না, এমনটা হতেই পারে না। তাই সেকেন্ড টাইমে যখন গেলাম তখন কিন্তু আমাকে ওখান থেকে বলল আপনি পে করে খাওয়াতে পারেন, আর যথারীতি আমি পে করে গোমাতাদের খাইয়েছিলাম। তারপরে নিচে দেখলাম এখানে ঘি, দুধ, দই সমস্ত কিছু পেয়ে যাবে, আর এগুলো নাকি একদম রিয়েল হয়, মানে আমাদের যেরকম ভেজাল জিনিসপত্র খেতে হয় এখানে নাকি সেরকম নেই। এই জন্য আমি এখান থেকে একটা ঘি নিয়েছিলাম, আর তার সাথে এই দইটা ট্রাই করেছিলাম। দেখো আমার সেরকমভাবে আলাদা কোনো কিছু মনে হয়নি, বাট হতেও পারে। যাই হোক, তো আমার খেতেও বেশ ভালো লেগেছিলো। তো গোশালা থেকে বেরিয়ে চলে এলাম একদম মন্দিরের ব্যাক সাইডে এরকম একটা জায়গা রয়েছে যেটা পুরো পার্কের মতনই বলতে পারো, অনেকটা বসার জায়গা রয়েছে, আর তার সাথে এরকম মন্দির রয়েছে, আর পাশে রয়েছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ থেকেও একটা গল্প আছে। এই পেয়ারা গাছেও আমি দেখলাম এখানে অনেকে পেয়ারা পেরে পেরে খাচ্ছে, তো আমারও ইচ্ছা করছিল যে একটা পেয়ারা পারি, কিন্তু এত ট্রাই করার পরেও আমি পারিনি। কিন্তু আমি পারিনি তো কি হয়েছে, আমার মামা আর মা দুজনেই পেরেছে। ওরা 2-3টে পেয়ারা পেরেছিল, আর দেখো এই পেয়ারাগুলোই আমরা খাচ্ছিলাম। আমরা এই দেখো আমরা পেয়ারা পেয়েছি, আমরা পেয়ারা যখন খাবো। আমার ভাই রীতিমতো খুবই এক্সাইটেড হয়ে গেছে পেয়ারাগুলোকে দেখে, কিন্তু বিশ্বাস করো আমি সেইভাবে পেয়ারাটা একদমই খেতে পাচ্ছিলাম না। সেই জায়গা আমার ভাই অনেক ভালোভাবে খেয়েছে, এতটাই শক্ত ছিল যে খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, এরকম ছোট ছোট অনেক মজা করেছি যেগুলো একটা ভিডিওতে বলে ওঠা সম্ভব নয়। তোমরা যদি একবার ঘুরতে শুরু করো, কোনখানে শুরু হবে আর কোনখানে শেষ হবে কিন্তু বুঝে উঠতে পারবে না। মনে হয়েছিল আরও 2-3টে দিন কাটানো উচিত, কারণ যেইটুকু সময় ছিলাম অনেক কম মনে হয়েছে। তো এই সব কিছুর মাঝখানে আরও চারিদিক ঘোরা হয়েছে, সেখানে আর ডিটেলসে নাইবা বললাম, কিন্তু এখানে গেলে তোমরা 3-4টে জায়গায় কিন্তু যাবে অবশ্যই। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটা আর কি মেন মন্দির, রাধা গোবিন্দর মন্দির, শ্রী চৈতন্যদেব রয়েছে সেখানে মেন মন্দির। সেকেন্ড হচ্ছে গোশালা, যেটা তোমরা অলরেডি দেখলে। থার্ড হচ্ছে শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ, আর তার সাথে গিরি গোবর্ধন। আর এই মন্দিরে গিয়েই আমার কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স ঘটেছে, আর শেষ মুহূর্তে তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটাই বলবো। শুরু হয়েছে আজ 5 থেকে 6 দিন হয়ে গেছে, তার মধ্যে সেরকমভাবে কোনো উপহারই আমি পাইনি, কিন্তু এই মায়াপুরে যাওয়ার পর এমন একটা উপহার পেয়েছি যেটা আমি কোনোদিন ভাবতেও পারি না যে এমন কোনো উপহার আমি পেতে পারি। আমরা সনাতন ধর্মের লোক, সেই জায়গায় আমরা ধর্ম নিয়ে এত কিছু বলি, কিন্তু আমরা ধর্ম কজন পালন করি? আর সেই নেই এক মহারাজ আমাদেরকে অনেক বক্তব্য শোনায়, আর সব শেষে আমাকে এই বইটা উপহার দেয়। ওখানে অনেক ভক্তবৃন্দ থাকার সত্ত্বেও কেন জানি না উনি আমাকে এই বইটা উপহার দেয়। তো সবটাই আগে থেকে লিখিত, কিন্তু আমার জানা ছিল না।
এমন একটা উপহার পেয়ে আমি কিন্তু সত্যি আপ্লুত। থেকে আমরা কিন্তু পড়ার বই অনেক পড়েছি, কিন্তু ধর্মের বই এখন অবধি পড়ে উঠতে পারিনি। তো এই বছরে আমার প্রথম প্রতিজ্ঞা এটাই যে ধর্মের বই পড়ে ধর্ম নিয়ে এগিয়ে যাওয়া। তোমরা জানিও কমেন্টে অবশ্যই তোমরা কে কে এখন অবধি গীতা পাঠ করেছো। যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই করো। এর মধ্যে নাকি সকল দুঃখের অবসান থাকে, হয়তো তাই নতুন বছরের নতুন রেজলিউশন তো জানি না, কিন্তু নতুনভাবে কোনো কিছু করার চেষ্টা অবশ্যই সবসময় থাকা উচিত। এইভাবে প্রায় 3টে দিন কেটে গেল, আর বাড়ি ফেরার সময়ও চলে এলো। তাই সবটা মিলিয়ে আমার ঘোরার অভিজ্ঞতা কিন্তু ভীষণই ভালো। এর সাথে এমন একটা উপহার, শ্রী ভগবদ্গীতা, যেটা পাওয়ার কথা আমি ভাবতেও পারিনি। এর সাথে আরও একটা কথা কিন্তু বাকি রয়ে যায়, গদাভবন। গদাভবনে যাওয়ার সময় আমি ভেবেছিলাম যে ওখান থেকে ভোগ গ্রহণ করব, কিন্তু এমন অনেক কথাই আছে যেগুলো শোনার পর মনে হলো থাক, এটা না হয় পরবর্তীকালেই হবে। সমস্ত কিছু শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। খুব তাড়াতাড়ি এই সময়টা কেটে গেল। এত সুন্দর একটা মুহূর্ত আমি ফ্রেমবন্দি করতে পেরেছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তো এটা ভেবেই আমার আরও ভালো লাগছে। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখতে ভুলো না।